প্রজন্ম দল এর আগে এটি আহ্বায়ক কমিটি হয়েছিল, এখন পূর্ণাঙ্গ কমিটি। আপনারা জানেন বাংলাদেশের শুধু ঢাকার নয়, ঢাকাতে যুদ্ধ করেছেন দেশের খ্যাতনামা মুক্তিযোদ্ধা, ঢাকার মেয়র, সাবেক এমপি, মন্ত্রী জনাব সাদেক হোসেন খোকা। তার যুদ্ধের যে তার কৃতিত্ব, এটা কিংবদন্তির মতো। তার সুযোগ্য পুত্র ইশরাক হোসেন, যিনি বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তাকে সভাপতি এবং ডক্টর কে এম মন্টি, সেও মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, তাকে সাধারণ সম্পাদক করে কত সদস্য বিশিষ্ট 151 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এর যে সভাপতি, তিনি এটা ঘোষণা করেছেন উলফাত ভাই। এবং আজকে নবগঠিত এই কমিটি এদেশের এক স্বনামধন্য এবং মুক্তিযুদ্ধের এক কীর্তিমান বীর যোদ্ধা, যার স্বাধীনতার ঘোষণায় এদেশের মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা রণাঙ্গনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তার মাজারে এবং আরেক মুক্তিযোদ্ধা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি মুক্তিযুদ্ধের সময় বন্দী ছিলেন, সেই নেত্রী আজ এখানে শায়িত। তাদের এই জিয়ার মাজারে এখানে আজকে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠের মাধ্যমে আজ থেকে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল তারা তাদের কার্যক্রম শুরু করেছে। আমরা সবাই জানি ইশরাক হোসেন অত্যন্ত দক্ষ, যোগ্য সংগঠক এবং অত্যন্ত সাহসী তরুণ। আমরা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমরা তার নেতৃত্ব দেখেছি, আমরা তার অকুতভয় লড়াইয়ের নমুনা দেখেছি। সুতরাং তার নেতৃত্বে এবং মন্টির নেতৃত্বে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের মধ্যে দিয়ে হানাদার বাহিনীকে পরাজিত করার যে গৌরবোজ্জ্বল পতাকা, সেই পতাকাকে তারা ধারণ করে গোটা জাতির কাছে মুক্তিযুদ্ধের বার্তা, যুদ্ধের বার্তা, সাহসের বার্তা, স্বাধীনতার বার্তা পৌঁছে দেবে। এটাই সুতরাং আপনাদের সামনে তাদের অঙ্গীকার হচ্ছে, এরপর থেকে তারা জেলায় জেলায়, উপজেলায় মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের তারা কমিটি গঠন করবে এবং কমিটির মাধ্যমে সারা দেশে এই সংগঠনটিকে ছড়িয়ে দেবে। কারণ যারা মুক্তিযুদ্ধ করেছেন সরাসরি উলফাত ভাইরা, তাদের বয়স হয়ে যাচ্ছে। আল্লাহ তাদের দীর্ঘ জীবন দান করুক, কিন্তু কতদিন বাঁচবে সেটা তো আল্লাহর উপরে। কিন্তু এখন এই প্রজন্ম দলই মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নতুন প্রজন্মের কাছে তারা ছড়িয়ে দেবে, এটা আমাদের বিশ্বাস। বন্ধুরা, আজকে এই বাংলাদেশ আমরা অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। কত রক্ত ঝরেছে, 30 লক্ষ মানুষ আত্মহুতি দিল, 2 লক্ষ মা বোন তারা নিপীড়ন নির্যাতন সহ্য করে এত বড় ত্যাগ স্বীকার করল। তাকে কি ভোলা যায়? তাদের এই অবদান কি এ জাতি ভুলে যেতে পারে? যদি কেউ কৌশলে ভোলানোর চেষ্টা করে, এ জাতি কোনোদিন ভুলবে না এবং ভুলতে দিবে না। ইশরাক হোসেনরা, মন্টিরা এইটা ভুলতে দেবে না। এটাই হলো অঙ্গীকার, এটাই হচ্ছে তারুণ্যের অঙ্গীকার। আজকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে আমাদেরকে। জিয়াউর রহমানের রাজনীতির দর্শন ছিল এইটা। কি ছিল তখন দেশে? কিছুই ছিল না, কিন্তু গোটা জাতিকে তিনি উদ্বুদ্ধ করলেন খাল কাটা কর্মসূচির মধ্যে দিয়ে, শিক্ষা কর্মসূচির মধ্যে দিয়ে, যে আমাদেরকে লেখাপড়া শিখে আলোকিত হতে হবে। আমরা খাল কেটে বর্ষার সময় পানি ধারণ করব, শুকনো মৌসুমে সেচ দিয়ে আমরা ফসল ফলাবো, আমরা স্বয়ং সম্পূর্ণ হব। এই দেশ যেন আর দুর্ভিক্ষের কবলে না পড়ে,
চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা আপনাদের মনে নেই, এই প্রজন্মের মনে নেই, কিন্তু আমাদের মনে আছে। ওই দুর্ভিক্ষ ঘুচাতে তিনি খাল খনন কর্মসূচি নিয়েছিলেন এবং তিনি যে এই যে অবদান রেখেছেন, আজও পর্যন্ত আমরা তার সেই অবদানের সুফল ভোগ করছি। তাই আমি মনে করি তার সুযোগ্য পুত্র, তার জ্যেষ্ঠ পুত্র, গণতন্ত্রের আপসহীন সেনানী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী। তিনি ক্ষমতায় আসার আগে যে অঙ্গীকার করেছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং ক্ষমতায় আসার পর জনগণের ভোটে, জোর করে নয়, একবারে অবাধ সুষ্ঠু নির্বাচন, যার জন্য 16 বছর এক দীর্ঘ সংগ্রাম, আত্মদান, গুম খুন, ক্রসফায়ারের এক ভয়ঙ্কর বিভীষিকার মধ্যে বিএনপি হেঁটে গিয়ে অনেক সন্তানকে তারা হারিয়ে দিয়েছে, আমরা গুম হয়ে গেছে, ক্রসফায়ারের শিকার হয়েছে। এত আত্মদানের মধ্যে দিয়ে আমাদের পাওনা যে গণতন্ত্র, আমরা সেটা পেয়েছি জনাব তারেক রহমানের নেতৃত্বে। তার নেতৃত্বে তিনি ক্ষমতায় এসেই তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। তিনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, তিনি ফার্মার্স কার্ড দিচ্ছেন, দিনাজপুরে খাল খনন করছেন, একটার পর একটা প্রতিশ্রুতি পালন করে যাচ্ছে। তো সুতরাং আমি আগেও বলেছি যে তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার সব দিক থেকে, জ্বালানির সংকট, এই সংকট আমি আগেই বলেছি এটা বাংলাদেশের জন্য নয়, এটা বাংলাদেশের নিজস্ব সংকট নয়, এটা বিএনপি এই সংকট তৈরি করেনি, এটা একটি আন্তর্জাতিক সংকট, এটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এই সংকট, কিন্তু সেটাও আস্তে আস্তে কাটিয়ে উঠছে। তবে পাশাপাশি আমাদের এই ব্যবস্থাও নিতে হবে, বারবার যে অঙ্গীকার করেছেন জনাব তারেক রহমান যে রিনিউয়েবল যে এনার্জি, সেই এনার্জির তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা তিনি অবশ্যই করবেন। আপনারা জানেন যে পাকিস্তানে রুফটপ সোলার প্যানেল বসিয়ে তারা বিলিয়ন বিলিয়ন ডলার তারা সাশ্রয় করেছে। এই বিলিয়ন ডলার দিয়ে যে তেল কিনতে হতো, ফুয়েল কিনতে হতো, সেটা কিনতে হয় না। এই উপমহাদেশের মধ্যে তারা একটা দৃষ্টান্ত তারা তৈরি করেছে। এই নবায়নযোগ্য যে জ্বালানি, অর্থাৎ সোলার মানে সৌর তাপকে দিয়ে যে জ্বালানির যে চাহিদা মেটানো হচ্ছে, বিদ্যুতের চাহিদা মেটানো হচ্ছে, বাংলাদেশ সেটা করবে। আমি সরকারের কাছে অনুরোধ করব, এই রুফটপ সোলার প্যানেলে যে ট্যাক্স আছে সেই ট্যাক্স শূন্যের কাছাকাছি নিয়ে আসুন। বিদ্যুৎ মন্ত্রীকে বলবো শূন্যের কাছাকাছি নিয়ে আসুন, এটা উৎসাহিত করুন এবং এর যন্ত্রাংশ আমদানি করতে যে ধরনের ট্যাক্স দিতে হয়, ট্যারিফ দিতে হয়, সেটা কমিয়ে দিন, যাতে মানুষ তাদের ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারে, যাতে আর কারো দিকে মুখ চেয়ে, অন্য কোনো দেশের মুখ চেয়ে আমাদেরকে থাকতে না হয়। বন্ধুরা আমার, সেই দিকে আমাদের দেখতে হবে। আমাদের সরকারের যারা মন্ত্রীরা আছেন তাদেরকে যদি সদা সতর্কতা থাকতে হবে। সদা সতর্ক না থাকলে নানা দিক থেকে নানা ঘটনা মোকাবেলার প্রস্তুতি আপনাদের থাকতে হবে। গত 24 ঘন্টায় 11 জনের অধিক হামে মারা গেছে। কেন? আজকে এই হাম মোকাবেলায় আগে থেকেই সতর্ক অবস্থা নিয়ে, আগে থেকেই এটা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হতো হেলথ মিনিস্ট্রিকে। আমার বিশ্বাস আপনারা দ্রুত এটার উপর ব্যবস্থা নিয়ে যাতে আর কোনো ধরনের মৃত্যু না হয়, এই ব্যবস্থা নিতে হবে। কারণ জনগণের কাছে জবাবদিহি সরকার হচ্ছে জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার, কারণ জনগণের ভোটে নির্বাচিত সরকার। তিনি দিনরাত পরিশ্রম করে তার যে প্রতিশ্রুতি পূরণ করছেন, মন্ত্রীদেরকেও সেই প্রতিশ্রুতি পূরণে কাজ করতে হবে, যাতে বিনা চিকিৎসায়, যাতে বিনা ওষুধে মানুষ বিপন্ন হতে না পারে, যাতে কোনো ধরনের মহামারী গ্রাস না করতে পারে আমাদের দেশকে, সেই কাজও করতে হবে এই সরকারের বিভিন্ন মন্ত্রীদেরকে। আমি ধন্যবাদ জানাই আজকে নবনির্বাচিত যারা নতুন কমিটিকে, ইশরাক হোসেন প্রতিমন্ত্রী, ইশরাক হোসেন এমপি, তার সভাপতিত্বে এবং মন্ত্রীর সাধারণ সম্পাদক হিসাবে এই কমিটি একটি যুগান্তকারী
ভূমিকা পালন করবে এবং একটা দৃষ্টান্ত স্থাপন করবে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।